গন্ধ পাই। এক একটা ফুলের আকার আর পাপড়িতে রঙের মিশেল আমাকে যেন বলে দেয় কোন গাছ থেকে কোন রোগ সারানো যাবে। আমি নানা রকম পাতা নিয়ে কত রকম পরীক্ষা করে চলি সারাদিন। যখন একটা নতুন কোন ওষুধ আবিষ্কার করতে পারি, কি যে ভালো লাগে। কত কি শেখার আছে এই জীবনে। আমি আমার সারা জীবন ধরে শুধু দেখবো আর শিখবো। আমাকে সেই ওষুধের গুপ্ত রহস্য জানতেই হবে, যা দিয়ে মানুষকে প্রায় মরণের হাত থেকে ছিনিয়ে আনা যায়। বসন্তে স্ফটিক জলের ঝর্ণার ধারা ছুটেছে আইডা পাহাড়ে। ফুলে ফুলে ঢাকা পাহাড় এখন সৌরভে মাতোয়ারা। বনের মাঝেই আছে পাহাড়, লম্বা লম্বা ঘাটে ছাওয়া। ওদিকে গমের ক্ষেতও আছে কিছু। একটু ওপরের ঢালে থাকে মেষপালকরা। শুনেছিলাম ওই পশুপালকরা নাকি বনের মাঝে একদিন এক ভীষণ সুন্দর শিশু খুঁজে পেয়েছিল। তেজি, সাহসী, যেন দেব শিশু। ওদের নেতা শিশুটিকে কোলে তুলে নিলেন, পালন করলেন নিজের সন্তানের মতো করে। নাম দিলেন প্যারিস। প্যারিস রোজ জল ধুলো মাটি মেখে কৈশোর থেকে দুরন্ত যৌবনে পা দিল। একদিন স্ক্যামেন্ডার নদীতে সাঁতার কাটছিল এই নদী। সেই সময় এই দুই অপরূপ তরুণ তরুণী পরস্পরকে আবিষ্কার করল। একদিন দেখলাম ওকে, প্যারিসকে। প্যারিসও আমাকে দেখলো। দুজনের চোখের দৃষ্টি যেন পরস্পরের প্রতি আটকে গেল। সময় যেন সেই মুহূর্তে থমকে দাঁড়ালো। অদ্ভুত আলোকময় জগৎ নেমে এলো আমার চারিদিকে। এই যেন এক মহা আনন্দ উৎসব। জীবন, তুমি এত মধুর, এত মধুর। ভালোবাসা, আমার পৃথিবীতে তখন শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। আমি দুরন্ত বালিকা থেকে হয়ে উঠলাম প্রেমিকা, তারপরে স্ত্রী। কি সুন্দর একটা ছেলে হলো আমাদের। ও সারাদিন মাঠে কাজে ব্যস্ত থাকতো, আর আমার কাছে দূর দূরান্ত থেকে আসতেন অসুস্থ মানুষেরা। দেবতা অ্যাপেলোর কৃপায় আমি তাদের সবাইকে সুস্থ করে তুলতাম। দুজনেই অপেক্ষা করে থাকতাম তখন কাজের পরে দিনের শেষে আবার দুজনের দেখা হবে। গল্পটা রূপকথার হলে প্যারিস আর ইনোনি এইভাবে পরম সুখে দিন কাটাতে পারত। কিন্তু এ তো রূপকথার গল্প নয়, এ যে মহাকাব্যের গল্প। মনুষ্য জীবনের উত্থান পতনের এক কাব্যিক আলেখ্য। শোনা যায় ট্রয়ের এক রাজপুত্রের জন্মের সময় না এক ভয়ানক দৈববাণী হয়েছিল, সেই শিশু ভবিষ্যতে ট্রয়ের ধ্বংসের কারণ হবে। সদ্যজাত শিশুটি তাই বনের মাঝে পরিত্যক্ত হয়েছিল। কিন্তু রাখি হরিত মারেকে। মেষপালকরা যে শিশুটিকে খুঁজে পেয়েছিল বনের মাঝে, সেই ছিল এই পরিত্যক্ত রাজপুত্র প্যারিস। আমি আর প্যারিস খুব ভালো ছিলাম, সুখে ছিলাম। কিন্তু হঠাৎ জীবনটা বদলে গেল। ও এক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে রাজধানীতে গেল, আর তারপরে জানতে পারলাম ও নাকি মেষপালক নয়, আমাদের রাজ্যের এক রাজপুত্র। একদিন সমাচার এলো রাজপুরুষরা আসছেন আমাদের নিয়ে যেতে পাহাড়ের উপরে দূরে প্রাসাদে। একদিন এলো সেই দিন। গ্রামের লোকেরা সবাই খুব আনন্দ করত। মেয়েরা আমাকে ফুলে সাজে সাজিয়েছিল, কিন্তু আমার খুব কান্না পাচ্ছিল। আমার চলে যেতে হবে, আমার গ্রামের মানুষদের ছেড়ে, আমার স্ক্যামেন্ডার নদীর থেকে দূরে, আমার সবুজ ঘাস আর ফুলে ঘেরা ছোট্ট কুটির ছেড়ে। রাজপরিবারে এলাম, কিন্তু আমি কেমন যেন বিমানে লেখা নেই। এত দাস দাসী, এত রূপ দান, এত সজ্জা, অস্বস্তি হতো। আমি গ্রামে
গ্রামের মেয়ে। রাজ পরিবারের রীতিনীতি শিখতে সময় লাগছিল। রাজপ্রাসাদের মেয়েদের কারোর কোনো কাজ নেই, পেশা নেই, এদের সময় কাটে কি করে? তাই শুধু সারাদিন চাপা গুঞ্জন আর যত মন করা অসুখ। আর পুরুষেরা তারা যেন এক অন্য জগতের মানুষ। আমাদের গ্রামে আমরা সবাই একসাথে কাজ করি, আনন্দ করি, কিন্তু এরা সেরকম নয়। প্যারিসের বড় ভাই হেক্টরের স্ত্রী অ্যান্ড্রোমাকির কোনো সন্তান ছিল না, তাই তার মনেও শান্তি ছিল না। তাকে যে কত ওষুধ দিয়েছি, কিন্তু আমার কানে ভেসে আসতো আমার গ্রামের বাচ্চাদের কান্না, আর চোখের সামনে ভেসে উঠতো তাদের মায়েদের অসহায় দৃষ্টি। কে তাদের এখন চিকিৎসা করে? কে তাদের ওষুধ দেয়? আমার মন পড়ে থাকতো সবুজে সবুজ সেই শান্ত জলাশয়ে। কতদিন তার অতলে ডুবতি না, কতদিন সেই শান্ত জল তোলপাড় করি না আমার হাতে, কতদিন সেই স্বচ্ছ জলের ছোঁয়া পাইনি আমার দেহ। একটানা বেশি দিন প্রাসাদে থাকতে পারলাম না। মাঝে মাঝে আমি আর প্যারিস চলে যেতাম আমাদের গ্রামের সেই ছোট্ট কুটিরে, সেই চেনা বনপথে, সেই খোলা হাওয়া। একদিন আমি আর প্যারিস বনের মধ্যে বেড়াচ্ছিলাম। হঠাৎ